সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সারা দেশে হামের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকায় আরও শিশুর প্রাণহানি। জ্বালানি তেলের অস্বাভাবিক চাহিদাকে কৃত্রিম বলছেন পাম্প মালিকরা। অবৈধ মজুদ ও পাচার রোধে নজরদারি বৃদ্ধি। হরমুজের টোল আদায়ে ইরান পার্লামেন্টের অনুমোদন। প্রণালী পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প। স্বাধীনতার মাসে চ্যানেল আইতে প্রতিবারের মতো রংতুলিতে মুক্তিযুদ্ধ, পরবর্তী প্রজন্মে চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং টিএমএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ৭ই এপ্রিল বগুড়ার মমো ইনে সঙ্গীতের মহাযজ্ঞ দেখার অপেক্ষা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহীতে হামে সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনা বেশি। ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২১ শিশু। শেখ মহিউদ্দিন আহমেদ ও আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১২২ জন শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ২ শিশুসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি, কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়েও হাসপাতালে যাচ্ছে। এতদিন একটু ভালো হয়ে গেছে, আবার আজকে রাতে থাকে আবার কাশি, আবার শ্বাসকষ্ট হইতেছে। আমার বাচ্চারা ওরা ডাক্তাররা দেখে সুই মুই দিছে, এখন বলতেছে এক্সরে করার জন্য। এক্সরে করছি, রিপোর্ট আইলে পরে ওরা দেখে পরে চিকিৎসা দেবে। কারেন্টের সমস্যা আছে, বাচ্চারা অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন অনেক বাচ্চারা কষ্ট পাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ৩টি পৃথক মেডিকেল টিম গঠন ও আইসোলেশন ওয়ার্ড স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ডাক্তার, নার্স সহ আমাদের যে টিম আছে সবাই এই হামের ব্যাপারে সবাই ওয়াকিবহাল এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের এই রোগীগুলোকে আমাদের সার্ভিস দেওয়ার জন্য। কুমিল্লায়ও বাড়ছে হামের প্রকোপ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে জেলার বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত শিশুদেরকে নিয়ে ছোটাছুটি করছেন অভিভাবকরা। জেলার বিভিন্ন হাসপাতালে ২১ শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এটা বাচ্চাদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে। বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা ঝুঁকিতে আছে। যদি জ্বর থাকে এবং সাথে শরীরে বিভিন্ন ধরনের দানাদার জিনিস ছোট ছোট দাগের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হবে। এরই মধ্যে কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশু মারা গেছে। অবস্থার অবনতি হওয়ায় আরও ২ শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে সারা দেশে তেল ডিপো ও পেট্রোল পাম্পে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কালো তেলের ডিপো থেকে ২৫,০০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে বন্দর টোল রোডে আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন বলছে 13,960 লিটার ডিজেল ও 1,253 লিটার অকটেন মজুদ রেখে ফিলিং স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। যারা সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে এই ধরনের ব্যবসা করে তারা আসলে ব্যবসায়ী নয়, তারা ব্যবসায়ী নামের একটা অপরাধী। আমরা এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসন এবং অন্যান্য পুলিশ বিভাগ এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা তৎপর রয়েছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। গাজীপুরে বন্ধ পাম্প থেকে 33,000 লিটার ডিজেল ও অকটেন জব্দ এবং ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। যশোরে তেলের অবৈধ মজুদ ও পাশের দেশে পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় কাজ করছে 2000-এরও বেশি মোবাইল টিম, বসানো হয়েছে 1100-এরও বেশি চেকপোস্ট। নদীপথেও স্পিডবোটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গা মোড়ে 11,300 লিটার জ্বালানি তেলসহ 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গোপালগঞ্জের কাশিয়ানীর রাজপাট বাজারে 2টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মজুদ রাখা 510 লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ওই 2 প্রতিষ্ঠানের মালিককে 1,10,000 টাকা জরিমানা করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের যে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে সে অনুযায়ী ডিপো থেকে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না দাবি করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে এ ধরনের কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়। নিরাপত্তার জন্য রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখতে চান মালিকরা। নাজিব বেগের রিপোর্ট। মাসখানেক ধরেই পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি। ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণ দেখিয়ে বন্ধ রাখা হচ্ছে বিভিন্ন পাম্প। তবে সরকার থেকে বারবারই বলা হচ্ছে তেলের পর্যাপ্ত মজুদ আছে। রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলেছে নতুন করে যে ধরনের চাহিদা তৈরি হয়েছে সে অনুযায়ী ডিপো থেকে তেল পাওয়া যাচ্ছে না। সরকারের অবস্থাটা ঠিক, আমরা যে পরিমাণ চাচ্ছি মানে যে পরিমাণ মার্কেট চাচ্ছে সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেটা আছে, আমাদের ট্র্যাক রেকর্ডে আছে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কোনো অংশে কিছু বেশিও দিচ্ছে। তবে যেটা হচ্ছে যে সিক পাম্প মানে যেগুলো অল্প সেল ছিল সেখানেও এখন গাড়ির মানে বেশি, মানে লাইন বেশি, সেখানে তো সে পাবেই না তেল, বিকজ তার হিস্ট্রি পারমিট করে না তাকে তেল সরবরাহ করা। নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিং স্টেশন খোলা রাখার সময়সূচি নিয়েও সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন পাম্প মালিকরা। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। প্রতিটি পাম্পে সরকারি ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেয় মজুত করে জালিয়াতির সুযোগ নেই জানিয়ে সংগঠনটি বলেছে কোনো পাম্প জালিয়াতি করলে সরকার তাদের ডিলারশিপ বাতিল করতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইরান যুদ্ধের 32তম দিন। হরমুজ প্রণালীতে জাহাজ থেকে টোল আদায় পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের সামরিক অভিযান শেষ করতে আগ্রহী তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সরাসরি কোনো আলোচনা হয়নি। জুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। লেবাননে হামলায় নিহত হয়েছেন জাতিসংঘের 4 সৈন্য। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতায় আলোচনার কেন্দ্রে হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে তেল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই রুটে টোল বসানোর প্রক্রিয়ায় ইরান। এরই মধ্যে টোল আদায় পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে গার্ডিয়ান কাউন্সিলে পর্যালোচনা শেষে প্রেসিডেন্ট সই করলে এটি আইনে পরিণত হবে। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও যুদ্ধে ইতি টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগে ইরানের জ্বালানি সম্পদও গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল চান বলে ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন তিনি।
আল জাজিরাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ্য অর্জন করবে। ইতোমধ্যে ইরানের বিমান ও নৌবাহিনীর বড় অংশ ধ্বংস হয়েছে। এখন তাদের মূল লক্ষ্য দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন তৈরির কারখানা নিশ্চিহ্ন করে দেওয়া। ইরানে হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলে সামরিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। ইরান ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আগুন জ্বলছে হাইফার তেল শোধনাগারে। দুবাই উপকূলে কুয়েতের তেল ট্যাঙ্কার আল সালামিতে হামলা হয়েছে। ট্যাঙ্কারটির তেল ধারণ ক্ষমতা 20 লাখ ব্যারেল। সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজায় টেলিযোগাযোগ ভবনে। লেবাননের হিজবুল্লাহর দাবি 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 43টি হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। ওদিকে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম জানিয়েছে 24 ঘণ্টায় ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 5 দফা হামলা চালিয়েছে তারা। ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না স্পেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। তাকে আদালতে হাজির করা হলে ওই আদেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির দিন 5 এপ্রিল। গত বছরের 14 মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলার আসামিদের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। পরোয়ানার 2 নম্বর আসামি আব্দুল জলিল মণ্ডল। সোমবার রাতে শাপলা চত্বরের মামলায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 2013 সালে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন। প্রসিকিউশন জানিয়েছেন মামলার আসামি শেখ হাসিনা সহ 21 জনেরও বেশি। শাপলা চত্বর হত্যা মামলার মেইন ছিল তার বিরুদ্ধে আমরা অনেক আগে ওয়ারেন্ট ইস্যু করেছিলাম। তাকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, অবশেষে তিনি গ্রেফতার হয়েছেন এবং সেই মামলায় আজকে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে এবং এই মামলায় আমরা রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে মুখর 17তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো শেষ দিন। আয়োজকরা বলছেন প্রদর্শন করা ওষুধ, কাঁচামাল, ওষুধ তৈরির প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশ বিদেশের ফার্মাসিউটিক্যালস খাত সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে। লায়লা রোশনের রিপোর্ট। পূর্বাচলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপোর সমাপনীতি নিয়েও শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিনিধিদের জমজমাট পদচারণা।
সারা বিশ্বের আধুনিক সব ওষুধ উৎপাদনের মেশিনারিজ, ল্যাব ও প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এই প্রদর্শনী নিয়ে আসে দেশের ফার্মাসিউটিক্যাল শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পড়াশোনা করে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বা রিলেটেড বিষয়গুলো তারা প্র্যাকটিক্যালি এখানে দেখে আসলে উপকৃত হয়। প্যাকেজিং থেকে শুরু করে ফুড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু মানে কিভাবে শেখানো যাবে, ম্যানুফ্যাকচারিং দেখতেছি, প্যাকেজিং দেখতেছি, এখন থেকে এক্সপ্লোর করছি, এটা খুব ভালো লাগছে। প্র্যাকটিক্যালি দেখতে এসেছি যে একটা ওষুধ কিভাবে ম্যানুফ্যাকচার হয়। 3 দিনের এই এক্সপোতে গ্রাহকদের কাছ থেকে বিপুল সাড়ার পাশাপাশি নতুন নতুন আইডিয়া এসেছে বলে জানিয়েছে দেশ বিদেশের প্রতিষ্ঠানগুলো। We are here for more than 20 years. We also have some other new clients from this exhibition. নতুন নতুন ক্লায়েন্ট আসছে, প্লাস আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ফার্মাসি কোম্পানিগুলো আছে, তাদের যে বিভিন্ন টেকনিক্যাল পার্সনরা এখানে ভিজিট করছেন। তাছাড়া বিদেশিও কিছু আপনার দর্শক এসেছেন। তো আমরা আমাদের এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটাকে তাদের সামনে পরিচিত করে দিই। বাংলাদেশি ম্যানুফ্যাকচারার হিসেবে সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট প্রতিবারের মতো এবার খুব ভালো সাড়া পেয়েছে। আমরা অনেক নতুন নতুন প্রমিনেন্ট কাস্টমার পেয়েছি, যেহেতু আমরা বাংলাদেশেই তৈরি করছি, আমরা বাংলাদেশে একমাত্র ম্যানুফ্যাকচারার। আয়োজকদের আশা এমন আয়োজন দেশের ওষুধ শিল্পকে বিশ্ব দরবারে আরও প্রতিষ্ঠিত করবে। 3 দিনে অনেকগুলো ইন্টারেস্টিংলি কন্ট্রাক্ট সাইন হয়েছে। তারপরে যারা নতুন মেশিন প্রকিউর করতে চায় তারা তার স্পেসিফিকেশনগুলো ডেভেলপ করতে পারছে, ইন্টারাকশনগুলো, সেগুলো তো অ্যাচিভমেন্ট। 29শে মার্চ শুরু হওয়া 3 দিনের এই এক্সপোতে অংশ নেয় 20টি দেশের 400-রও বেশি প্রতিষ্ঠান। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অপেক্ষায় উত্তরের জনপদ, অপেক্ষায় পুরো দেশ। ক্যালেন্ডারের তারিখ 7 এপ্রিল। পর্দা উঠবে বগুড়ার 5 তারকা হোটেল মমইনে চোখ ধাঁধানো দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025-এর। সঙ্গীতের এই মহাযজ্ঞকে নিজ চোখে দেখার অপেক্ষায় প্রাচীন জনপদ উত্তরবঙ্গের মানুষ। আলী আসগরের ভিডিওচিত্রে সোমা ইসলামের রিপোর্ট। সবার সেরাতে নিলাই, সবার সেরাতে নিলাই, এসেছে বগুড়াতে চ্যানেলাইয়ের তুলনায় আর নাই বন্ধুরে। উত্তরের প্রবেশদ্বার ঐতিহাসিক মহাস্থানগড়, সেখানেই এবার মহা আয়োজন দক্ষিণ এশিয়ার সঙ্গীতের মহা উৎসব TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025। আমরা আশা করছি ইনশাল্লাহ এই মিউজিক অ্যাওয়ার্ডটি অত্যন্ত ভালো হবে, সুন্দর হবে এবং এটা একটা সফল অনুষ্ঠান হবে। বিভিন্নভাবেই তো আমরাও লাভবান, শুধু চ্যানেল আই না, আমরাও লাভবান। মৌর্য, গুপ্ত, সেন আর পাল রাজাদের সেই পুরনো জনপদের রাজধানী ছিল এই পুণ্ড্রবর্ধন। 1279 খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন বগরার নাম অনুসারে এই প্রাচীন জনপদের নাম হয়ে যায় বগুড়া। সেই প্রাচীন জনপদ আর আধুনিক বগুড়ায় আসছে চ্যানেল আই। 7 এপ্রিল TMSS মিউজিক অ্যাওয়ার্ড। ইতিহাস, ঐতিহ্য আর নিজস্ব সংস্কৃতিকে এগিয়ে নিতে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 20তম আসর এবার করতোয়া নদীর শহর বগুড়ার 5 তারকা হোটেল মমইনে। আয়োজন ঘিরে চলছে কর্মযজ্ঞ আর অপেক্ষা। আমরা দীর্ঘদিন ধরে এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের বিভিন্ন যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের সাক্ষী হয়ে থাকি। ওয়েট করছি আগামী 7 এপ্রিল কখন এই অনুষ্ঠানটা শুরু হবে। আমাদের যারা লেখালেখির সাথে আছে, যারা নাটকের সাথে, গানের সাথে, কবিতার সাথে যারা আছে, তাদেরকে একটা বড় প্রেরণা দেবে। প্রাচীন জনপদকে ঘিরে এই উৎসবের মাধ্যমে বগুড়াকে নতুন করে বিশ্বের কাছে তুলে ধরায় চ্যানেল আইয়ের প্রতি উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা আর কৃতজ্ঞতা। এই সেই বিস্তৃত মাঠ মমইনের এই মাঠেই হতে যাচ্ছে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে চ্যানেল আই তারা বগুড়ায়, এই ঐতিহ্যবাহী বগুড়া শহরে এসেছেন। এই আলোচ্ছটা গত 17 বছরে যেটা বগুড়া থেকে হারিয়ে গিয়েছিল, সেটি নতুন করে এই আলো বগুড়াবাসী টানবার জন্য একটি নতুন সুযোগ পাবে বলে আমি মনে করি। আজীবন সম্মাননা সহ 19টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠান জুড়ে থাকবে দেশ সেরা তারাদের মেলা। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। শুধু বইয়ের পাতায় নয়,
নতুন প্রজন্মের সৃজনশীলতার মধ্যে বেঁচে থাকা মুক্তিযুদ্ধের চেতনাকে রং আর তুলির আঁচড়ে তুলে ধরতে বরাবরের মতো চ্যানেল আই এর আয়োজন রং তুলিতে মুক্তিযুদ্ধ। স্বাধীনতার মাস উত্তাল মার্চের শেষ দিনে চ্যানেল আই এর এই আয়োজন মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোকে তুলির আঁচড়ে স্মরণ করিয়ে দেন অংশগ্রহণকারীরা। আয়োজকরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসেই এমন অনুষ্ঠান। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানানো হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে অংশগ্রহণকারী ৪৭টি দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রতি সমর্থন জানায়। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, আওয়ামী লীগ শাসনামলে আইএলও কনভেনশন প্রতিপালনে ব্যর্থতার অভিযোগে একটি মামলার পরিপ্রেক্ষিতে সে সময়ে সরকার ২০২১ সালে ৫ বছর মেয়াদী শ্রমখাত সংস্কার সংক্রান্ত রোডম্যাপ প্রণয়ন করে আইএলওর গভর্নিং বডিতে দাখিল করে। ওই রোডম্যাপ অর্জনের নবম অগ্রগতি রিপোর্ট পেশ করেছে বর্তমান সরকার। মামলা সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। সে সময় ছিলেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবান ও শ্রম সচিব আব্দুর রহমান তরফদার। ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট নামে দুস্থ নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সহায়তা জোরদার করতে কর্মশালা করেছে ঢাকা ওয়াসা। রাজধানীতে ওয়াসা ভবনে এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ঢাকা শহরের নিম্ন আয়ের জনগোষ্ঠীর পানি ও পয় নিষ্কাশন সেবা উন্নত করার পাশাপাশি আইনি সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে কর্মশালায় অংশ নেন প্রকল্পের লিগাল ফোকাল পার্সন ও বিভিন্ন সিবিও নেতারা। প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম মুরাদ। নিটল টাটা, কৃষি সংবাদ। প্রতি বছর উচ্চ মূল্যে সুখসাগর পেঁয়াজের বীজ ভারত থেকে কিনে চাষ করে লোকসানের মুখে পড়েন চাষিরা। বীজের চড়া দাম থেকে মুক্তি পেতে সুখসাগর ও নাসিক জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করছেন মেহেরপুরের চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। সদর উপজেলার ইসাখালী গ্রামের পেঁয়াজ চাষি গোলাম মোস্তফা, তিনি জেলার সর্বোচ্চ পেঁয়াজ চাষি হিসাবে পরিচিত। বিগত ২২ বছর যাবত অর্থকরী ফসল হিসাবে সুখসাগর ও ৭ বছর ধরে গ্রীষ্মকালীন নাসিক জাতের উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজের চাষ করে আসছেন তিনি। পেঁয়াজ চাষের শুরু থেকেই প্রতিবেশী দেশ ভারত থেকে সুখসাগর পেঁয়াজের বীজ আমদানি করতে গিয়ে অনেক সময় লোকসান গুনতে হতো তাকে। লোকসানের হাত থেকে বাঁচতে তিনি গত ৫ বছর যাবৎ শুরু করেন পেঁয়াজ বীজ চাষ। এবার তিনি ২২ বিঘা জমিতে চাষ করেছেন পেঁয়াজ বীজ। ১ বিঘা জমিতে খরচ আসে ১,৮০,০০০, ৭০,০০০। ১ বিঘা জমিতে আমার বীজ হয় আপনার ১০০ কেজি হাতে প্রায় ১২০ কেজি পর্যন্ত হয়। সেই বীজ বিক্রয় হয় আপনার কোনো বছরে ২,০০০ টাকা কেজি, ৩,০০০ অথবা ৪,০০০, ৫,০০০ পর্যন্ত কেজি বিক্রি হয়। তার এই বীজ চাষ দেখে জেলার অনেক চাষি পেঁয়াজ বীজের চাষ করছে। আগে তো ভারত থেকে আমরা বীজ নিতাম, নিয়ে দেখছি আমরা তো করলেও হবে, সেই জন্য আমরা করা শিখেছি। এই চাষটার পরে আমাদের খরচটা বীজের যে টাকাটা ৫,০০০, ৬,০০০ লাগবে, এখন অনেক কম লাগছে। ভারত থেকে আসলে আনতে হয়, অন্য সময় খরচ পড়ে যায় বেশি। সেই হিসাব করে দেখা যাচ্ছে আমরা এখানে চাষ করছি, এটা আমাদের খুব ভালো। চাষিরা নিজেরাই পেঁয়াজ বীজ উৎপাদন করলে পর নির্ভরতা কমবে এবং পেঁয়াজ উৎপাদন অব্যাহত থাকবে বলে মনে করে কৃষি বিভাগ। কৃষকদেরকে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য পরামর্শ দিচ্ছি। যদি আমাদের যে কাঙ্ক্ষিত বীজের চাহিদা আমরা নিজেই উৎপাদন করতে পারি, তাহলে আমাদের পেঁয়াজ চাষটা অব্যাহত থাকবে এবং অন্য দেশের উপর আমাদের নির্ভরশীল হতে হবে না। ১ বিঘা জমি থেকে প্রায় ৫ লাখ টাকার বীজ বিক্রি করা সম্ভব বলে জানান চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। কৃষি অর্থনীতিকে এগিয়ে নেওয়া সহ প্রাণ প্রকৃতি রক্ষায় বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সারা দেশে চলছে খাল খনন ও সংরক্ষণ কর্মসূচি। প্রতিদিন পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
কৃষিতে সেচ সুবিধা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে যেন অনিয়ম না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ সুবিধায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। পর্যায়ক্রমে জেলার সব খাল খনন করা হবে বলে জানান তিনি। জলাবদ্ধতা দূরীকরণ, ফসল ও মাছের উৎপাদন বাড়ানো সহ সার্বিক উন্নয়নে ঝালুকাঠির রাজাপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। খাল দখলকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কৃষি উন্নয়ন ও ভবদহের জলাবদ্ধতা সমস্যা নিরসনে যশোরের কেশবপুর উপজেলার বিরুলি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচি উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শুধু খননই নয়, নদীর সাথে খালের সংযোগ জোরদারে ড্রেজিংয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খনন করা হচ্ছে 100 বছর পুরনো গোলডুবা খামাখাল। স্থানীয়দের প্রত্যাশা, খালটি পুনরুজ্জীবিত হলে কয়েক হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে, এতে বাড়বে দেশীয় মাছের উৎপাদন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে হামের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকায় আরও শিশু প্রাণহানি। জ্বালানি তেলে অস্বাভাবিক চাহিদাকে কৃত্রিম বলছেন পাম্প মালিকরা। অবৈধ মজুদ ও পাচার রেখে নজরদারি বৃদ্ধি। হরমুজে টোল আদায়, ইরান পার্লামেন্টের অনুমোদন। প্রণালী পুরোপুরি না খুলে অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প। স্বাধীনতার মাসে চ্যানেল আই এ প্রতিবারের মতো রং তুলিতে মুক্তিযুদ্ধ, পরবর্তী প্রজন্মের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 7 এপ্রিল বগুড়ার মমইনে সঙ্গীতের মহাযজ্ঞ দেখার অপেক্ষা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।